পর 2 বছর চলে গেছে। জুলাই অভ্যুত্থানকে কেউ এটিকে জন আকাঙ্ক্ষার একটা অর্জন বলছে, কেউ বলছে এটিকে রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন মানুষের মনের ভিতর ছিল সেটির জন্য এটি অর্জন, আবার এটিকে কেউ প্রতারণাও বলছে। এই সব মিলিয়ে এখন বাংলাদেশে যে আলোচিত বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম আসলে জুলাই কি হয়েছিল, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, আবার কেউ বলছে মেডিকুলার ডিজাইন। এই সব মিলিয়ে যেহেতু জুলাই মাস শুরু হয়েছে, আমরা গতকাল থেকে ধারাবাহিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা আজ আলোচনার বিষয় ঠিক করেছি জুলাই মুসিবেকে। বিষয়টি নিয়ে কথা বলবেন দুজন অত্যন্ত জনপ্রিয় আলোচক। প্রথমজন আছেন আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক, দ্বিতীয়জন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করি আনিস ভাই, আপনাকে দিই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই মাস শুরু হবার পরে একটা বড় ধরনের বিতর্ক চলছে। যারা মোটামুটি জুলাই পক্ষকে বলছিল যে জুলাইয়ের মধ্য দিয়ে যে জেনারেশন তৈরি হয়েছে সেই জেনারেশন অকথ্য ভাষায় কথা বলে, তাদের মানে আক্রমণের ভাষা বা বিতর্কের ভাষা কিংবা তাদের সমালোচনার ভাষা খুব বেশি আন্তরিক না, যারা বলছিলেন তারাই আবার গতকালকে থেকে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইয়ের সমালোচনা না করে জুলাইকে অকথ্য ভাষায় দিচ্ছে, এবং তারা অনেকেই সমাজের খুবই সম্মানিত ব্যক্তি। আমার প্রশ্ন হলো, এই জুলাইকে কেউ বলছে যে এটি জন আকাঙ্ক্ষার বিজয়, ফেসিবাদের পতন, আবার কেউ বলছে প্রতারণা। তিনটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? সবারই একটা না একটা যুক্তি আছে এই পেছনে। যারা বলছে জন আকাঙ্ক্ষার এটা একটা বাস্তবায়ন, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের দীর্ঘ একটা স্বৈরতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে আমাদের দেশ গিয়েছিল, যেখানে আপনার ভোটের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল, উন্নয়ন নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই, শাসন নিয়ে প্রশ্ন ওঠে নাই, শুধু ভোটটা যথাযথ হয়নি, উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে নাই। উন্নয়ন যে সমস্ত উন্নয়ন তারা করেছে আর কি, এগুলো নিয়ে মানুষ তো তেমন মাথা ঘামায় নাই। বাংলাদেশের ইতিহাসে মনে হয় ওই উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, যেখানে সবচেয়ে বড় অর্জন মানে রূপপুরিয়া পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে যখন বালিশ তোলা নিয়ে মানে হাজার হাজার কোটি টাকা লোটপাট হয়েছে। আমি আপনাকে বলি, যে উন্নয়ন নিয়ে কথা হয়েছে যে 1 কিলোমিটার রাস্তা করতে সারা বিশ্বে যে টাকা লাগে তার চেয়ে কয়েকশো গুণ বেশি টাকা লেগেছে, সেই উন্নয়নে বাংলাদেশের মানুষ প্রশ্ন তোলে নেই, গণমাধ্যম তোলে নেই, সবাই তুলেছে, আপনারাই তুলেছে। না, ওই হারে কিছু হয়নি, কারণ উন্নয়ন হচ্ছে সেটা প্রশ্নটা করেছে মানুষ। 2-4টা রিপোর্ট যে হয় নাই বা অতিরিক্ত বেআইনি প্রশ্ন তুলে নেই সেটা না, মিডিয়া যতটুকু তোলা সেটা তুলেছে। আমি বলছি ওভারঅল মানুষ কিভাবে দেখেছে, মানুষ ওভারঅল শেখ হাসিনার ওই শাসন উন্নয়নের প্রশংসা করেছে, প্লাস তার শাসন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। ভোটাধিকার, ভোটাধিকার শাসন ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। ভোটাধিকার যে নাই সেটা তো প্রশ্ন। শাসন ব্যবস্থা কেমন ছিল ওই সময়টাতে? শাসন ব্যবস্থা গতানুগতিক, এখন যা চলতেছে নতুন কিছু ছিল না। এই সময় গুম হচ্ছে, এই সময় গুম হচ্ছে। আপনার কাছে প্রেস লিস্ট আসে যে একটা সন্ত্রাসী ধরতে গিয়ে তারা গুলি করছে, তারপরে এনকাউন্টার, এরকম প্রত্যেক মাসে 10টা 20টা আসছে? না, আসে নাই, এটা আসে নাই। এটা এই দিক থেকে আপনি বলতে পারেন যে গুমের সংস্কৃতি যেটা ছিল, ক্রস ফায়ারের সংস্কৃতি ছিল, সেটা কমে গেছে, বাট একেবারে জিরো হয়েছে এটা আপনি বলতে পারেন না। গভর্নমেন্ট আমলেও সেটা হয়েছে। একজন উদাহরণ আছে, একটা উদাহরণ আছে, ইউনূসের আমলে উদাহরণ আছে, ডক্টর ইউনূসের আমলে উদাহরণ আছে। এই সরকার আমলে আমি দেখি না এটা। বাট আপনি আমাকে শুধু প্রশ্নের পর প্রশ্ন করলে তো আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে একটা শ্রেণী একভাবে দেখতেছে, আমি সবারই এক একটা যুক্তি আছে, যে যার মতো যুক্তি করে বলছে, আমরা সেটা কোনোটাই মানে উড়িয়ে দিতে পারি না। যারা বলছে যে এটা একটা, যেটা আমি বলতেছিলাম যে দীর্ঘ একটা স্বৈরতান্ত্রিক শাসনের মাস এটাকে হটিয়ে আরেকটা ফেজ শুরু হলো, সেটাকে একটা বিজয় নিঃসন্দেহে, কারণ সেটা তারা ভোটের মাধ্যমে করার কোনো পাচ্ছিল না। গণতান্ত্রিক সরকার পরিবর্তনের প্রধান উপায় তো হচ্ছে একটা ভোট। আপনি যখন ভোটের মাধ্যমে পাচ্ছেন না একটা সরকার পরিবর্তনের, তখন তাহলে বিকল্প পথে যেতে হবে। তো বিকল্প পথে তারা সফল হয়েছে, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের অধ্যায়, একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে। আর যেটা বলছিলেন যে যারা বলছে প্রতারণা, তাদের একটা যুক্তি আছে। কারণ হচ্ছে যে যারা ভেবেছিল যে 2024-এর পরে আমাদের সমাজটা হবে অন্যরকম, কিরকম সমাজ, সেখানে যে আন্দোলন যারা অংশ নিয়েছিল তারা কিন্তু কোনো শ্রেণীর ভাগ করে আসে নাই। তারা শিশু, বৃদ্ধা, নারী, সমাজের সর্বস্তর থেকে এসেছিল এবং স্বতঃস্ফূর্তভাবে উঠেছিল এই আন্দোলনে। তারা বিজয় দেখতে চেয়েছিল। কিন্তু এবং সেই সময় তারা দেখে এই ক্যাসেটে এই গান শুনেছিল, যখন আন্দোলন তুঙ্গে, তখন গান বাজা হচ্ছিল, যে স্লোগান দেওয়া হচ্ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই, এবং মুক্তিযুদ্ধের গান
বাজানো হচ্ছিল, এগুলো মানুষ উদ্বুদ্ধ হয়েছিল যে তাহলে আমরা এমন একটা স্টেজে যেতে চাচ্ছি, রাষ্ট্র ক্ষমতায় কে আছে সেটা বিষয় না আমাদের, আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই যেখানে ভোটাধিকার থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে গুণ এগুলো হবে না। কিন্তু জাস্ট 5 তারিখের পরে এসে তারা দেখলো, বা 5 তারিখ থেকে দেখলো যে বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের স্থান নাই, যার স্লোগান ব্যবহার করা হলো, তার মূর্তিতে উঠে প্রস্তাব করতেছে, তার বাড়িতে আগুন লাগিয়ে দিল, এবং ক্যাটেগরি গভর্নমেন্ট বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে সৃষ্টি হলো, সে একের পর এক এমন ওই আন্দোলনের প্রতিপক্ষ কে ছিল আনিস ভাই? প্রতিপক্ষ, ওই আন্দোলনটার প্রতিপক্ষ কে ছিল? আওয়ামী লীগ ছিল। যদি আওয়ামী লীগের, যদি আপনার কাছে কি এরকম কোন নজির আছে যে অভ্যুত্থান পরবর্তী যে ক্ষয়ক্ষতি হয়, অভ্যুত্থান পরবর্তী যে হিংসা হয়, অভ্যুত্থান পরবর্তী যে সমস্ত গ্রুপ উপগ্রুপ হয়, গৃহযুদ্ধ হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার কাছে কি এরকম কোন নজির আছে কিনা যে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে যদি অন্য যে কোনো দেশের চাইতে বেশি, অন্য যে কোনো দেশের চাইতে বেশি? কম কি হয়েছে? আমাদের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, বিভিন্ন আন্দোলনে কতগুলো অফিস আদালত পোড়ানো হয়েছে আন্দোলনের মধ্যে। তো সবকিছু মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জন আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেটা অচিরেই, মানে অল্প কয়েকদিন পরে মিলিয়ে যেতে শুরু করলো, যখন তারা দেখলো যে আপনার একটু জানার জন্য বলছি, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে অভ্যুত্থান মানে হচ্ছে সরাসরি রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা, গুঁড়ো করে ফেলা, আগুন ধরিয়ে দেওয়া। সব দেশে অভ্যুত্থান এভাবেই হয়। অভ্যুত্থান পরবর্তী একটু বোঝার জন্য, অভ্যুত্থানের সময় এই ধরনের ঘটনাগুলো ঘটলো, অভ্যুত্থানের পরেও হয়। তো আমি যদি সিরিয়ার উদাহরণ দেই, আমি অনেকগুলো উদাহরণ যদি দিই, তিউনিসিয়ার উদাহরণ দিই, আমি মিশরের উদাহরণ দিই, মানে আমি যদি লিবিয়ার উদাহরণ দিই, সবগুলোতে এমন অবস্থা তৈরি হয়েছে, বছরের পর বছর যুদ্ধ হয়েছে, বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ, এখানে আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু মুসলিম ডাজ নট ম্যাটার, এখানে ওই পরিমাণে হিংসা চলেছে কিনা? হ্যাঁ, চলছে, এখনো চলছে। এখনো আমাদের সমাজে প্রতিহিংসা, রাজনীতি, অসহিষ্ণুতা, এটা আওয়ামী লীগ আমলে যা ছিল তার থেকে বেড়েছে। এখন প্রতিহিংসার রাজনীতি এমন বেড়েছে যে বাক স্বাধীনতা নাই এখানে। আপনি বলছেন বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারেন নাই, কিন্তু আজকে আপনি নিজেও বলতে পারেন নাই। আমি নিজেও বলতে পারি না, আমি আওয়ামী লীগ আমলে বলতে পারি না, এই আমলে বলতে পারছি না, আর ইউনূসের আমলে তো বলতে পারি নাই, সেটা জেলে। না আনিস ভাই, আমি আপনার সাথে এটার সাথে আমি একমত হচ্ছি না, কারণ দুই ভাই সাংবাদিকই তো। আপনাকে ইউনূস আমলে আমিও আপনাকে দেখেছি, আমি প্রেস ক্লাবে বসে থেকেছি, আপনি বসে থেকেছেন। ইউনূস আমলে যেই পরিমাণ টক শোতে আপনি ডাক পান নাই, এই আমলে তার চেয়ে 100 গুণ বেশি ডাক পান। কোন আমলে? এই মানে ডক্টর ইউনূস থেকে, সরি, আওয়ামী লীগ আমলে যে ডাক পান নাই, আওয়ামী লীগ আমলে আপনি যে ডাক পান নাই, পুরো আওয়ামী লীগের 17 বছর টক শোতে যে পরিমাণ, যদি আওয়ামী লীগ সেটাই তো বলতেছি, আওয়ামী লীগ আমি ডাকি পেলাম না কথা বলার জন্য, আমার বাক স্বাধীন আমার ছিল না, তার মানে কিন্তু এখন তো পাচ্ছেন। এখন পাচ্ছি, এটাও কে বললো আপনারে? আপনি জানেন কত টেলিভিশন আমাকে বয়কট করেছে? আমি আপনাকে সমীক্ষা যদি বলি, আপনি 1 বছর পরে ডেকেছেন, আপনি কেন ডাকেন নাই? না ভাই, আমি আপনাকে ডাকা হচ্ছে না, আপনি কেন ডাকেন না, আপনি আনিস ভাই এটাকে কখনোই, আপনারা কিছু সংখ্যক সাংবাদিক এখন বিভিন্ন টেলিভিশনের হেড হয়েছেন, তারা বিভিন্ন পোস্টে আছেন, আপনার একটা দল চলে গেছে, আপনাকে আগে কেন ডাকে নাই? এই যে আপনাদের মতো আরেক দল ছিল, আপনাদের মতো আরেক দল ছিল, তারা খাবে, তারা খেয়েছে। এখন আগে যদি আপনি 10টা করে থাকেন, আগে যদি 10টা করে থাকেন, এখন 100টা করছেন। হ্যাঁ, 100টা করছেন। আগে যদি 10টা করে 100টা করছি, হ্যাঁ, তখন আমি সময় দিতে পেরেছি। আগে আওয়ামী লীগ আমলে 10টা করতে পারলে এখন আপনি 100টা করতে পারছেন, কোনটা ভালো? মানে কল বেশি আসতেছে, মানে আপনার ডাকটা বেশি, কারণ আপনার লোকই তো না, এই জন্য ডাকছেন আর কি। আপনার তো লোক পাচ্ছেন না, এই যে বাইরে রাখছেন, ভাইয়ের সাথে আর কে বসবে? আওয়ামী লীগের মনে, আপনি মনে করেন যে এটা আওয়ামী লীগ মনে? তাই আমার কাছে মনে হয় না আপনি আওয়ামী লীগ মনে, কারণ আওয়ামী লীগ মনে করেন তো, আপনি আওয়ামী লীগ মনে হলে আওয়ামী লীগের আমলে বেশি টকশোতে ডাক পাইতেন। আমি হলো দুষ্টের শিরোমণি। না, আওয়ামী লীগ হলে আপনি আওয়ামী লীগের আমলে ডাক পাইতেন, কিন্তু আওয়ামী লীগের আমলে ডাক না পেয়ে ডক্টর ইউনূসের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যদি বলি যে সবচেয়ে টকশোতে জনপ্রিয় একজনের মধ্যে আপনি, তো আপনি কিভাবে বলছেন যে আপনি বাক স্বাধীনতা থাকছে না? ভাই, তুমি তো জানো না যে একটা কথা বলে তার পরিণতি আমার কি হয়েছে। সেই কথা বলার পর আমাকে কতটা অ্যাসাসিনেশন করেছে সোশ্যাল মিডিয়ায়, কিভাবে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। এখন আমি যদি এগুলোকে উপেক্ষা করি, তা আমি যদি না যাই তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে তো প্রতিনিয়ত করা হচ্ছে। আজকেও তোমাদের, আমি নাম বলবো না, আরেকজন টেলিভিশনের হেড, সে আমার নাম ধরে আমার ছবি দিয়ে আমার বিরুদ্ধে লিখেছে। তো এগুলোতে কি আসে যায়? এবং এটা দখলকারী, টেলিভিশন দখলকারী। 90 পরে, এই যে এই 5 আগস্টের পরে টেলিভিশন দখলকারী। 5 আগস্টের পরে দখল করা যায়, করছেন তো বিভিন্ন একদল। আগে আওয়ামী লীগের
লোকজন ছিল, ওই চাটার দল বিদায় নিয়েছে, এখন নতুন চাটার দল দখল করছে। অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছে এদেরকে? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেন? অ্যাপয়েন্টমেন্ট মালিক পক্ষ দিচ্ছে। Salary কে দিচ্ছে? যে বেটা 3 টাকায় বিক্রি হয় না, সেই বেটা যদি 20 লক্ষ টাকা বেতন পায়, 15 লক্ষ টাকা বেতন পায়, তা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দেয় তাহলে সেটা আপনি জানেন না? না, সেটার বিরুদ্ধে আপনি কথা বলছেন কিনা? হ্যাঁ, সেটার বিরুদ্ধে আপনি কথা বলছেন? সেটার বিরুদ্ধে কথা বলি তো আমি খারাপ। কেউ আটকাচ্ছে কিনা আপনাকে? সেটা বলি না, বলি তো আমার মনে খারাপ। হচ্ছে না কেউ আপনাকে আটকাচ্ছে। আনিস ভাই অনেকক্ষণ বলছেন, আমি একটু রাজাকি ভাই, আনিস ভাই যে আমি অনেকক্ষণ বলেছি কিন্তু আমাকে কথা বলতেই দাও না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা পক্ষ বিজয়ী হয়েছে, অবভিয়াসলি তারা একটা ফাইট করেছে, রক্ত দিয়েছে, একটা অধ্যায় শেষ করেছে। আরেকটা পক্ষ যারা এখানে সমর্থন করেছিল তারা ভাবছে যে আমরা তো এটা ভাবি নাই যে তোমরা এসে এটা করবা, আমরা প্রতারিত হয়েছি, সেটা ভাবতে পারে। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গালাগালির একটা প্রসঙ্গ তুলেছো তুমি, যে ইয়ে ভাষার ব্যবহার নিয়ে, যে এক দল আরেক দলকে কদর্য ভাষায় গালাগালি করছে। আমি দেখলাম একদল সিরিয়ায় লেখে, আরেক দল সরাসরি লেখে। এবং আজকে দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার, জার্নালিজম ডিপার্টমেন্টের টিচার, নামটা হচ্ছে নিউটন, সে কি ভাষায় লিখেছে তার ওইখানে গিয়ে দেখো। এগুলাকে ইউনিভার্সিটি কিভাবে টিচার হিসাবে রাখে, আমি এটা নিয়ে চিন্তা করি। এখন যদি বলেন যে আপনি ওটা কিভাবে বলতে পারেন, আমি ও যেভাবে যে ভাষায় লিখেছে হাসিনা দিয়ে, পরবর্তী শব্দ যেটা লিখেছে সেটা সভ্য সমাজ তো কোনোদিন উচ্চারণ করবে না, কিন্তু সে উচ্চারণ করেছে সিডিআই এর পরিবর্তে সে বলছে সিডিআই বলবি কেন, আমি সরাসরি বলি। সো একজন ব্যক্তি, যে সাধারণ লোকজন যা বলে, একজন বিশ্ববিদ্যালয়ের টিচার কি বলে, আমি দেখলাম সরাসরি বলি। এই মেহরাব শাওন লিখেছে এটা, যে জুলাই সিডিআই, তার বিরুদ্ধে আমি দেখলাম আমাদের সুধী সমাজ হাজার হাজার গালাগালি, এবং তার বিরুদ্ধে কয়েকটা নিউজও হয়ে গেল, এবং সেই নিউজের মাঝখানে আমার ছবিও লাগাই দিয়েছে, যে আমারও দোষর বানাই দিচ্ছে ওইখানে দিয়া। কিন্তু দোষর কেন বানায়? শোনো না, কিন্তু এই যে ইউনিভার্সিটির টিচার যে নিউটন যেটা লিখলো সেটা নিয়ে দেখি কারো কথা নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সোসাইটিতে তুমি যেটা দেখছো, তুমি তোমার দৃষ্টিতে দেখছো, তুমি তোমার মতো বিচার করছো, নিরপেক্ষ দৃষ্টিতে এখন। আবার নিরপেক্ষ দৃষ্টিতে কেউ কথা বলতে গেলে এদিক সেদিক এক বিন্দু হলে এই তখন যে যার মতো করে তাকে ট্যাগ দিচ্ছে, রাজনৈতিক ট্যাগ দেওয়া শুরু করছে, আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে দিচ্ছ। আচ্ছা, জনাব আবু হানিফ রাজ্জাকি, একেবারেই সবার যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের পরে বাংলাদেশ কেমন হবে, এখন প্রশ্ন হলো সেই সমালোচনা এখন পর্যন্ত বহাল আছে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এখন পর্যন্ত বাস্তব হয় নাই। সাথে আরো যুক্ত হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কিছু দুর্নীতি হয়েছে যেগুলোকে একটা ক্যাম্পেইন চলছে সব জায়গায়, যেগুলো আগের দুর্নীতিকে মুছে দেয়। আমি এই প্রসঙ্গে আসি, তার আগে আনিস বেশ কিছু কথা বলছে, এবং কিছু তার বললেন। ভিতরে কষ্ট, বা আমি তার প্রশংসা করি এই কারণে, তার যে শত্রু, যার মাথা বড় তার শত্রু বড়, তার গ্রহণযোগ্যতা বাজারে বেশি, শত্রু হবেই। এটা জুলাই অভ্যুত্থানের কারণে, হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের যে কারণেই হোক। বেশি হয়েছে ভাই। আবার যেমন অনেক চ্যানেল ডাকে না বলতেছে, সেটা হয়তো পলিসিগত কারণে ডাকে না, আমারও অনেক চ্যানেল ডাকে না, হয়তো তাদের পলিসির সাথে আমার কথা যায় না, সেজন্য ডাকে না। আর উন্নয়ন একটা কথা বলছে, আমি আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, কারণ উন্নয়ন এমন একটা জিনিস সবাই চায়, এবং আমার দেশে যে উন্নয়নগুলো হয়েছে এইটা বিরোধিতা করার কিছু নাই। সেই মেগা প্রকল্পগুলো যে হয়েছে যতগুলো সবাই জানে, পদ্মা ব্রিজ বলি, এয়ারপোর্ট বলি, এলিভেটেড এক্সপ্রেস হয়ে বলে, সব ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা জায়গায় আমরা যদি আসি, যেমন ধরেন মেগা প্রজেক্টের সাথে মেগা চুরিটা ছিল, মানে এই অধিকারটা আপনাকে দেওয়া হয় নাই। যেমন ধরুন আপনি পৈতৃক টাকা দিয়ে আমি দায়িত্ব পাইলাম সব ভাই বোনের জন্য বাড়ি বানাবো, প্রত্যেকের জন্য একটা করে বাড়ি আমি বানিয়ে দিলাম এবং বললাম যে 5টা বাড়িতে আমার 100 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু হওয়ার কথা 12 কোটি টাকা বা 20 কোটি টাকা। তখন কিন্তু আমার এই ভাই বোনগুলো আমাকে ছাড়বে না, যে তুমি উন্নয়ন করছো ঠিকই, আমার বাবার টাকা দিয়ে করছো। সেইটার বিরুদ্ধে গিয়েই তো জুলাই অভ্যুত্থান। সেটাই বলতে, শুধু জুলাই অভ্যুত্থানের পরে কি হলো আমি সেটাই বলছি। তাই কেউ মানবে না যে তুমি আমার যতই উন্নয়ন করে বিল্ডিং দাও না কেন, আমার বিল্ডিং এর কস্টিং এত, তুমি এত টাকা মেরে দিছো, সেখান থেকে বিরোধ, এবং সেইটা আমরা হাত দিতে পারি নাই। প্লাস আপনার জুলাই আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ কেন বলি আমি, মুক্তিযুদ্ধ করলাম মাত্র 9 মাসে, আমরা মুক্তিযুদ্ধ তো 9 মাসে করছি, তাহলে একটা দেশ থেকে আমরা একটা ভূখণ্ড আলাদা কইরা 9 মাসে টিকে গেলাম, 9 মাসে যুদ্ধ করে ফেললাম। সেটার উপরে যারা আক্রায়ে বসছিল তাদেরকে সরাইতে 16 বছর লাগলো। মানে আজকে যারা বিএনপি ক্ষমতা আছে তারাও তো বলতে তার আন্দোলনে ছিল, তাহলে 16 বছর যাবত আন্দোলনে ছিল। জুলাইটা হয়তো টার্নিং পয়েন্ট হয়েছে, তাহলে 16 বছর লাগছে তাদেরকে সরাইতে, এবং এই সরাইতে 16 বছর লাগার পিছনে অন্যতম কারণই হলো প্রশাসন তাদেরকে কোঅপারেট করছে। কারণ বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, প্রতিটা অভ্যুত্থানের ব্যাপারে যখন লাস্টলি যখন প্রশাসন বলে তোমার সাথে আমি নাই, তখন তার পতন হয়।
সেই এরশাদ সাহেবেরটাও যদি দেখি, যখন আর্মি তার কাছ থেকে সরে গেল তার পতন হইল। আবার বেগম খালেদা জিয়ার একটা টাইম যদি ধরি, মহিউদ্দিন খান আলমগীর সাহেবরা যখন নাইম আসলো সচিবালয় থেকে, তারপরে পতন হইল। একইভাবে দীর্ঘ 16 বছর শেখ হাসিনা থাকতে পারছে, প্রশাসন তাকে কিছু করেনি, প্রশাসন কোঅপারেট করেছে। যখন প্রশাসন দেখছে জুলাই আন্দোলনের গতি এত তীব্র যে মৃত্যুর জন্য তৈরি, একের পর এক ডেড বডি হচ্ছে, তখন একটা পর্যায়ে তারা হিমশিম খেয়েছে যে আর বোধহয় সম্ভব না। এবং তখন ফাইনালি কিন্তু প্রশাসনই বলছে যে আমরা আর সাথে নাই। দ্যাট ইজ আর্মিও যদি বলি, তারা যদি তখন আরো 5,000 লোক মারতো তাহলে সেটা হইতো। তার মানে আলটিমেটলি প্রশাসন ছাড়া আপনার কোনো অভ্যুত্থান হয় না। কারণ এই জন্য আমাদের 15-16 বছর রাখছে, 15-16 বছর তাকে কোঅপারেট করছে। যখন ফাইনালি পারে নাই তখন বাধ্য হয়েছে। এবং এই যে জুলাইয়ের যে আন্দোলনটা, জুলাইয়ের যে চেতনাটা, সেটা আমরা সবাই যেভাবে নিছি, আপনি যেমন আমাদের দেশে 2টা পার্টি আছে, 2টা পার্টির ভাগ্য খুব ভালো। কেন না, জানেন? আমি মনে হয় আপনাকে যে প্রশ্ন করছি, মানে রাজাকি ভাই, আমি একটু বোঝার চেষ্টা করছি যে এখন সবচেয়ে আলোচিত যে বিতর্ক, সেটা হলো কেউ, আমি ভাইকে যেটা বলছি, আমি সেটা আসতেছি, সেই জায়গাটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে চলে গেল জুলাই, না, যখন অন্তর্বর্তীকালীন সরকার অন্যায় করে, হ্যাঁ, মানে সে অন্যায় করে রক্তের উপর দাঁড়িয়ে অন্যায় করে, কথা কিন্তু বুঝেন। কারণ তাদের যে আন্দোলনকারীদের কথায় মানুষ জীবন দিয়েছে, তার অঙ্গ দিয়েছে, অঙ্গহানি হয়েছে, সেইটার উপর দাঁড়িয়ে যখন তারা অন্যায় করে, দুর্নীতি করে, তো সেটা তো আরো ভয়াবহ বিষয়। আমার প্রশ্নটা হলো, তখন তো প্রমাণিত হয়ে যায় যে এটা আসলে আদর্শিক কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগের পক্ষ থেকে যে বারবার এটা বলা জুলাই প্রতারণা কিংবা মেটিকুলাস ডিজাইন, সেটাই কি প্রমাণিত হয় না? আর সেটাই আমি বলতেছি, সেই জায়গাটায় এখন আমি সেই পয়েন্টটাই আসি। আপনি যারা জুলাই আন্দোলন করেছে, আমরা যাদের কথা বলতেছি, আপনি যদি সুন্দরভাবে চিন্তা করেন, জুলাই আন্দোলন সবাই দাবি করি, কিন্তু যদি শেখ হাসিনা, যেহেতু আমাদের শেখ হাসিনা সবচেয়ে বড় ভিকটিম জুলাই আন্দোলনের, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে জুলাই আন্দোলন কারা করেছে, সে কাদের নাম বলবে জানেন? এই এনসিপির নাম বলবে। এবং এই এনসিপির যারা আন্দোলন করছে, তারা কিন্তু সবার কাছে প্রিয় হওয়ার কথা অন্যান্য রাজনৈতিক দলের কাছে, কিন্তু তারা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের প্রিয় হয় নাই। উপরন্তু আমরা একশনে দেখতেছি যে আপনি যখন পাওয়ার পলিটিক্সে বিশ্বাসী, পাওয়ারটা পাওয়ার পর আপনি ভুলে যান। যখন আপনি পাওয়ারটা পেয়ে গেলেন, তখন কিন্তু আপনি জুলাইকে ভুলে গেলেন। আপনি গণভোট বলছিলেন, গণভোট পালন করলেন না, জুলাই সনদ বাস্তবায়ন করার চিন্তা করলেন না। এবং এখন এটাও বলা হচ্ছে, জুলাইদেরকে নিন্দা করা হয় যে তারা জামাতের সাথে গিয়ে যোগ দিছে। জামাতের সাথে যোগ দিল কেন, সেটা কিন্তু আমরা আলোচনা করতেছি না। কেন সেটা আলোচনা করতেছি, ব্যাখ্যা করেন। আচ্ছা, ব্যাখ্যাটা হইল এই যে তাদের ধারণা ছিল এই যে আওয়ামী বিরোধী আন্দোলন তারা করছে। সত্য মিথ্যা পরের চ্যাপ্টার। আওয়ামী বিরোধী আন্দোলন যেহেতু করছে, এই জুলাইয়ের ফসলটা যারা পাইছে, জুলাইটা যদি না হইতো আমার নির্বাচন হইতো 29 সালে, জুলাই না হলে নির্বাচন হইতো 29 সালে। সেক্ষেত্রে জুলাই হওয়ার পর যারা ক্ষমতায় আসলো, তাদের ধারণা ছিল তারা আমাদেরকে আঁকড়ায় ধরবে। যেমনি ভাবে মুক্তিযুদ্ধ হিসাবে যারা যুদ্ধ করেছে, আমরা হয়তো ছোট, কিন্তু যারা মুরব্বী ছিল, যারা যুদ্ধে যাইতে পারে নাই, তারাও কিন্তু তাদেরকে জড়ায় ধরছে। একইভাবে জুলাই আন্দোলনের পরে তাদেরকে জড়ায় ধরার কথা ছিল দলমত নির্বিশেষে সবার। কিন্তু আমি আওয়ামী লীগের কথা বললাম, সে তো চলেই গেল, কিন্তু অন্য সবাই তো তাকে বুকে জড়ায় ধরে নাই, বরং তারা নাকি অশ্রাব্য গালি দিছে, যাতা গালাগালি করছে ইত্যাদিতে, তাদের কথাবার্তা ভালো না, এই ধরনের ভাষা আমরা পেয়েছি। তাহলে যাদেরকে আমাদের আঁকড়ায় ধরার কথা ছিল, আমরা তো তাদেরকে আঁকড়ায় ধরি নাই, বরং আওয়ামী লীগ এবং এখন ক্ষমতাসীন দল দুইজনেরই কমন এনিমি হয়ে গেল গিয়া ছাত্ররা। কারণ এই ইউনূস সাহেব বলছিল ছাত্ররা আমার নিয়োগকর্তা। এই ইউনূস সাহেবের বিরুদ্ধে আপনি মনে করেন এখনো চলছে আলোচনা। কিরকম আলোচনা? যে সে বলছে যেহেতু জুলাই ছাত্র আমার নিয়োগকর্তা, সুতরাং ছাত্র এখনো আছে, এখনো ধারণা করা হচ্ছে তাকে পেট্রোনাইজ করে ইউনূস সাহেব দূর থেকে। তা আমার কথা হইলো, এই যে জুলাই চেতনা যে আমরা ধারণ করি, জুলাই চেতনা আমি ধারণ যদি করবই, তাহলে ওরা তো আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমরা কি আদৌ তাদেরকে অ্যাকসেপ্ট করছি? না, আমি একটু ভাই, আপনি যে জুলাই যারা আন্দোলন করছে তাদেরকে সবাই গ্রহণ করছে কি করছে না, সেটা অন্য বিতর্ক। আমার প্রশ্নটা অন্য জায়গায়। জুলাই আন্দোলন করার পরে ডক্টর ইউনূসকে প্রধান করা হলো, বাংলাদেশের মানুষ অনেকটা পুরোটাই তাকে রিসিভ করছে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ তার বিরুদ্ধে একটা কথাও আসে নাই, তাকে নিয়ে কেউ ওই মুহূর্তে কেউ সমালোচনা করে নাই। তার যে সরকারের বডি ছিল, তাদের অপকর্ম নিয়ে যখন সংসদে কথা হয় যে তাকে এটা তদন্ত করতে হবে, আমি আপনাকে বলতে দিই, তার মানে কোনো কারণে কি জুলাই যে আন্দোলনকারী, তাদের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ছিল না? আনিস ভাই যাদেরকে একদম কড়া ভাষায় সমালোচনা করে, সেটা কি যৌক্তিক নয়? জুলাইদের সমালোচনা করেন, জুলাইরা কি করে সেটা ভিন্ন কথা, কিন্তু ইউনূস সাহেবের প্রসঙ্গ যেটা আনছেন, উনি কিন্তু অলরেডি ক্ষমতায় নাই, উনি কিন্তু ক্ষমতা থেকে চলে গেছেন। এখন তার সরকারে যারা ছিল, সেই সরকারদের দুর্নীতি নিয়ে কিন্তু আলাপ হচ্ছে, ইতিমধ্যে কথা উঠছে। যদি আপনি দুর্নীতি করেন, তা প্রমাণ পরে আসি,
দুইটা লোক কি আপনি সহি লোক পাইছেন এই ইউনূস সরকারের মধ্যে? দুইজন লোক কিন্তু বিএনপিতে আছে, একজন হলো পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হলো আপনার বিডার আশিক। এই দুইটা লোক কি পুত পবিত্র তাইলে? আপনি তো এই দুইটা লোকের এখানে এসে বিশাল দায়িত্ব দিছেন, একজনের পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, যারকে নিয়ে বিএনপি ঢাকা তখন যারা ছিল তার আন্দোলন করছে, তীব্র আন্দোলন, তার পদত্যাগ চাই, অথচ সে এখনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বহাল তবিতে। তাইলে ইউনূস গভর্নমেন্টের মধ্যে এই দুইটা লোক আপনি নিশ্চয়ই ভালো পেয়েছেন, একেবারে সহি শুদ্ধ, তাহলে তাকে নিবেন কেন? আর ইউনূস সাহেবের কথা আমি বলি, এই যে দুর্নীতির যে খতিয়ানটা বলতেছে, টিআইবি সম্ভবত এই কথাটা আনছে, তো টিআইবি কথা আনলো দুর্নীতির, তার মানে কি একটা কথা ছিল প্রথম যে নির্বাচন হোক, নির্বাচন হওয়া মানে ইউনূস অপসারণ হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনূস চলে যাওয়ার পরেও ইউনূস সাহেবের যে প্রভাব মনে হয় এখনো আছে, এবং ভাই, ইউনূস সাহেবের প্রভাবটা আমার কাছে মনে হয় এখন খুব বেশি কার্যকর, এবং সেই কার্যকর বিধায় আপনি দেখবেন, অ্যাডভোকেট রাজ্জাক আপনার কাছে পরে আসি, শেষ করে দিচ্ছি, এক জায়গায় বলছে যে ওদের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীকে একটা নির্দেশ দিতে বলছে। আচ্ছা, আপনি যদি অপরাধ করেন, ক্রাইম করেন, সেটার জন্য কি আমার নির্দেশ দিতে হবে কেন? অপরাধীর অপরাধ তদন্ত হবে, নির্দেশ দিতে হবে কেন? দরকার নাই। আচ্ছা আনিস ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমরা একেবারে জুলাই অভ্যুত্থানের সময় অনেকগুলো ফুটেজ যেগুলো অনেক বেশি ভাইরাল হয়েছিল, এগুলো কয়েকটা দেখে আসি। দর্শক, জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত কিছু যে ফুটেজ, যে ঘটনা, একেবারেই তো বেশিরভাগ ফুটেজ যেগুলো বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল। কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, এরকম কয়েকটি ফুটেজ আমরা দেখে আসি। করে লাভ নেওয়া হয়েছে এমনি তো নিয়ে আমার একটা, আমার তো হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন এই স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। ধন্যবাদ আনিস ভাই। আপনার কাছে প্রশ্নটা আমার একটু সহজ, যে একেবারে চোখের সামনে এইরকম নিজেদের বাহিনী, মানে নিজের বাহিনী, একেবারে আমার টাকায় চলা বাহিনী সরাসরি আমাকে গুলি করে মারছে, সাইদ, ইয়ামিন কিংবা এই নামগুলো আসলে না, একটা আর আবু রায়হান নামে একটা ছেলে ছিল যাকে গুলি করা হয়েছে, যার গেঞ্জিতে পাওয়া গেছে 400 গুলি। তো আমার প্রশ্ন হলো, জুলাই তারপরেও কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়? সন্ত্রাসী কর্মকাণ্ড কে বললো? ক্যাম্পেইন চলছে, সেটা নিয়ে আপনাদের কথা বলা উচিত। জুলাই এই যে ছবিগুলো দেখালেন, এগুলো তো নৃশংসতা। আমরা তো এই নৃশংসতার কোনোভাবেই সমর্থন করিনি বলেই তো আওয়ামী লীগের লোকজন বলে আপনি লালবদর ছিলেন, আর দুঃখজনক হচ্ছে লালবদররা বলে যে আপনি আবার কালাবদর ছিলেন। দিস ইজ দ্য মানে রিয়েলিটি। মানে আপনি যখন সত্য কথা বলবেন তখন এটা কারোর সহ্য হবে না। এই লালবদর গুলো এখন বলতেছে যে আমি জুলাই আন্দোলনের সময় একদিন বলেছিলাম যে যখন ওই যে সড়ক ভবন পোড়া ছিল, পোড়াইলো, সব কটা আগুন রেল, মানে আমি বললাম যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যে তারা যে করছে, বিএনপি এবং জামাত, একটা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারে নাই, তারা সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে ফেলতে চাচ্ছে। এই আনিস আলমগীর এটাকে সন্ত্রাস বলেছে। কিন্তু তার আগে যে এতদিন দিলাম, তারপরে যে এতদিন দিলাম, এগুলার কোনো হিসাব নাই, এগুলোর কোনো চিহ্নই নাই। ইভেন যে ছেলেটা এই যে আবু সাইদকে দেখালো, আবু সাইদের মৃত্যুর দিন আমি প্রথম ব্যক্তিবোধে আমি ঢাকা শহরে সাংবাদিকদের মধ্যে এটা তীব্র প্রতিবাদ করলাম, এবং আমার ফুটেজ নিয়ে, আমার বক্তব্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারপর অনলাইন নিউজ করলো যে আনিস আলমগীর এটার করেছে। এগুলা কোনো হত্যা তো আপনি কোনোদিন সমর্থন করতে পারেন না। যে নিপীড়ন শেখ হাসিনার সরকার এই আন্দোলনটাকে দমন করতে ব্যবহার করেছে, সেটা তো বাংলাদেশের কেউ সমর্থন করে না, ইভেন তার দলেরও লোকজন করে নাই। আপনারা মনে করেন যে আওয়ামী লীগ মানে হচ্ছে সব শেখ হাসিনার পক্ষ নিয়েছিল? না, শেখ হাসিনার পক্ষ বিরোধিতা করেছিল তখন, তারা অনেকেই করেছে, এবং এই জন্য বলছে যে তারা প্রতারিত বোধ করছে। তারা যখন দেখে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই স্লোগান দিচ্ছেন, তার মানে কি আপনি বঙ্গবন্ধুকে অসম্মান করার লোক না। কিন্তু পরের দিন দেখতেছে আপনি তার মূর্তিতে প্রস্তাব করতেছেন, তার যা ইচ্ছা করতেছে, এবং ইউনূসকে ক্ষমতা দিল, ইউনূস পাকিস্তানের প্রেতাত্মা হিসাবে আবির্ভূত হলো, এবং বঙ্গবন্ধুর নাম কোথা থেকে কিভাবে মুছা যায় সেই চেষ্টা করলো। আজ পর্যন্ত দেখেন সব প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর নাম উচ্ছেদ করছে। আমি মনে করি না যে বঙ্গবন্ধুর নাম এতগুলো প্রতিষ্ঠানে থাকা উচিত, কিন্তু বঙ্গবন্ধু এভিনিউর নাম কি আবরার হওয়া উচিত? আর বঙ্গবন্ধু হলের নাম
হারিয়ে হওয়া উচিত। আপনি যখন এগুলাকে ইনস্ট্যান্স দেন তখন আপনার কাছে কি এখানে মনে হয় যে 17 বছরের তখন মানুষের মধ্যে কি ইমপ্রেশন জাগে 17 যে বছরের আপনি কি ধরনের সরকার? 17 বছরের স্বৈর শাসনের ফলে শেখ মুজিবুর রহমানের উপরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। হ্যাঁ, ক্ষোভ হয়েছে, কিন্তু আমি বলছি যে সেই ক্ষোভটাকে আমরা যেটা করব সেটার একটা জাস্টিফাই করতে হবে যে বঙ্গবন্ধুর নামে আমি এত প্রতিষ্ঠান রাখবো কেন, আমি পক্ষপাতী না, এগুলো থাকবে না। কিন্তু বঙ্গবন্ধু এভিনিউ আমি চেঞ্জ করবো না, বঙ্গবন্ধুর নামে একটা হল আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা হবে কেন, না বঙ্গবন্ধুর নামে একটা মেডিকেল আছে সেটাতে আপনার মাথা ব্যথা হবে কেন? আপনি সব কিছু থেকে যখন মুছে দিতে চান তখনই আপনি এই ইট আবার তৈরি করে রাখছেন যে আবার যদি এরা ক্ষমতায় আসে তখন এর থেকে ডবল করবে, এর থেকে ডবল প্রতিষ্ঠানের নাম করবে, এবং যাদের নামে আপনি ইয়ে করছেন তাদের মুছে দেবে। আনিস ভাই, আপনি প্রতিহিংসার রাজনীতিতে চলে গেছেন। আনিস ভাই আমি একটু বিরতি না, আমি বক্তব্য রাখতে পারছি না, আপনার বারবার না, বিরতি- আমি বলছি যে এই যে জিনিসটা আমরা করছি, আমার যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটা প্রতিস্থাপিত হয়েছিল, ইউনুস সেটাকে ধ্বংস করে দিয়েছে এবং একটা প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশকে উপহার দিয়েছে। আর সেই প্রতিহিংসার রাজনীতি ইউনুস একটা ইলেকশন নিয়ে বিদায় নিয়ে গেলেও সেটা শেষ হয় নাই, আসলে তাই সেটা শেষ হয় নাই। বর্তমান সরকার সেটার মানে এটা ইনহেরিট করছে, মানে তার ঘাড়ে আসছে এটা। আপনি প্রতিহিংসা রাজনীতি কি থামছে? আপনি কি মনে হয় কেউ থামছে? না, আমার তো মনে হয় কোনো প্রতিহিংসা নাই বাংলাদেশের ইতিহাসে। আপনার মনে হবে না, কারণ আপনি বাংলাদেশে আপনি বলবেন যে আপনি নতুন এসেছেন এই কারণে। বাংলাদেশে না, নতুন না, বাংলাদেশে এখন প্রতিহিংসা রাজনীতি না। ভাই, বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচন হয়েছে যেখানে কোনো খুন হয় নাই। আরে আমি বারবার একই কথা, মানে নির্বাচন পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে, সমাজ কি আমরা যে ভেবেছিলাম যে ইউনুস চলে যাওয়ার পর আমাদের সোসাইটিটা এত ভালো চলবে যে আমরা এমন একটা সোসাইটি পাবো যেখানে আমরা সবাই মিলেমিশে এগিয়ে যাচ্ছি। আপনার কাছে মনে হয় সবাইকে নিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি, বিরতি পর শুনবো। আমি বলি আসবে, আপনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের ওই অপকর্মকে সমর্থন করে নাই, মানে আমি বলতেছি সেটার প্রমাণ ঠিক আছে যদি আওয়ামী লীগ তার দলের মধ্যে অজনপ্রিয় না হইতো আওয়ামী লীগের পতন হইতো না। সব আওয়ামী লীগ নেমে আসলে এই পতন হবার কথা ছিল, তার মানে সব আওয়ামী লীগ নেমে আসে নাই। এটা যেমন সত্য, আওয়ামী লীগের লোকজন তো ভোট দিয়েছে, এবার ভোটের মধ্য দিয়ে তারা কিন্তু একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। কিন্তু এখন যে আওয়ামী লীগরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দেশে বিদেশে আছেন, তারা যেভাবে কথা বলছেন, তারা কি আসলে বাংলাদেশে যে আওয়ামী লীগরা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে তাদের প্রতিনিধিত্ব করে কিনা? প্রশ্নটা আবার করবো। হ্যাঁ, আবার করবেন। 1 নম্বর বিষয় হলো যে আওয়ামী লীগের পতন হলো, এটার মূল কারণটা হলো যে দল আওয়ামী লীগের মধ্যে সরকার আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শেষ হয়ে গিয়েছিল, দল আওয়ামী লীগ মাঠে ছিল না। 1 2 নম্বর বিষয় যেটা হলো এরপরে এখন যারা কথা বলছে, মানে আমি বললাম যে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা কিন্তু কাউকে না কাউকে ভোট দিয়েছে, নৌকা পেলে হয়তো নৌকাতে ভোট দেবে তারা। এই যে ভালো আওয়ামী লীগ আর যারা অলরেডি রিকনসিলিয়েশন প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছে, তারা তাদের ব্যবসা বাণিজ্য করছে, তারা চাকরি করছে, এই আছে। কিন্তু যারা এই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত তারাই আবার আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে, এটাকে কিভাবে দেখেন? এটা নির্ভর করছে শেখ হাসিনার উপর। শেখ হাসিনা নিজেও দোষিত ভাই, বারবার বলা হচ্ছে শেখ হাসিনা নিজেও সরাসরি খুনের ঘোষণা, খুনের অনুমতি নির্দেশদাতা। হ্যাঁ, তাহলে শেখ হাসিনাকে মানলে তো আওয়ামী লীগের ওই আগের অবস্থায় হয়। সেটাই কথা হচ্ছে যে এখন শেখ হাসিনার যে দল, সেটা আমি আপনি বা রাজ্জাকি ভাই কেউ তো নিয়ন্ত্রণ করতে পারবো না। এখানে ওনাদের নেতৃত্বে কে থাকবেন এটা তো উনি নির্ধারণ করবেন বা ওনাদের দলের লোকেরা নির্ধারণ করবেন। ওনারা যদি মনে করে যে আমরা একজন খুনিকে আমাদের প্রধান রাখবো, আমরা একজন খুনিকে সেক্রেটারি রাখবো, আমরা শেষ করতে দেন, আপনি সব ইয়ে করলে হবে না। তো আমরা একজন খুনিকে সেক্রেটারি রাখবো, সেটা তাদের সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত কি? আপনার সিদ্ধান্ত হচ্ছে প্রত্যাখ্যান করা। আপনার আমার সিদ্ধান্ত হলো করেন, আপনাকে আমি বলি, আপনাকে বলে দিই ভাই একটু একটা প্রশ্ন। আপনার আমার সিদ্ধান্ত হলো যে কোনো ডাকাত সিন্ডিকেট, কোনো জঙ্গি সিন্ডিকেট, কোনো হত্যাকারী সিন্ডিকেটকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো স্পেস দিব না। হ্যাঁ, এটা আমার সিদ্ধান্ত। হ্যাঁ, আপনার সিদ্ধান্ত, এটা আপনি রাখেন। কিন্তু জনগণ কি করে তাদেরও স্পেস দেবেন আপনি। জনগণ কি করতে চায়, আপনি আপনারটা করছেন। আপনি যদি সাংবাদিক হিসাবে যদি ধরেন, আপনি তার মন্তব্য আমি প্রচার করতে দেব না, সেটা আপনার ডিসিশন, আপনি করতেছেন। কিন্তু জনগণ কি চাচ্ছে? জনগণ কি ওই খুনিকে চাচ্ছে না সহি ইউনুসকে চাচ্ছে? সেটাও আপনাকে দেখতে হবে। কারণ সহি ইউনুসকে দিয়ে তো তারা দেখেছে কিভাবে লুটপাট করা হয়, কিভাবে দেশটাকে ধ্বংস করা হয়, কিভাবে অর্থনীতি ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, যুব সমাজ ধ্বংস হয়, এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলে বৈষম্যমূলক সমাজ তৈরি হয়। কিরকম সেটা ব্যাখ্যা করার দরকার আছে না, একটু ব্যাখ্যা করবো। আপনি আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসের মানে নেগেটিভ ক্যাম্পেইন যদি আপনার এলাকার লোক হিসেবে সবচেয়ে বেশি করেন আনিস আলমগীর, তো সেটা একটু ব্যাখ্যা শুনতে যাচ্ছে আর কি। তাহলে বুঝতে হবে যে ডক্টর ইউনূসের প্রতি আমি কতটা হতাশ, বীতশ্রদ্ধ না হতাশ। আমি 6 মাস তো তার প্রশংসা করেছি, আমি দেখলাম যে এটা একটা মাকাল কল।
এই তো এসছে নিজের সুবিধার জন্য, সে রাষ্ট্রের চিন্তা করে নাই। রাষ্ট্রের চিন্তা করলে সে একজন সর্বজন প্রশংসিত একটা ব্যক্তি, সর্বজন তাকে প্রশংসা করে। তাদের তো 8 এপ্রিল 8 অগাস্ট যে ক্ষমতা দিয়েছিল, তখন তো আমরা তার বিকল্প কাউকে চিন্তা করি নাই, তাই না? তখন তো সব দল মত সবাই মিলে সবাই দিয়েছে। তাকে সমর্থন তো তাহলে এত জনপ্রিয়তা, এত সমর্থনের পরেও উনি কেন ব্যর্থ হলেন? কারণ উনি ব্যর্থ হয়েছেন কারণ কিভাবে একটা দেশকে এগিয়ে নিতে হয়, একটা রাষ্ট্রসুলভ, রাষ্ট্রনায়ক সুলভ যে আচরণ, এগুলো উনি করেন না। উনি ব্যক্তি হিংসায় চলে গেছেন। উনি শেখ হাসিনা তার সাথে কি করেছেন, সেই প্রতিহিংসাতে চলে গেছেন। উনি শেখ হাসিনা আমার সাথে এই করেছেন, সেই করেছেন, আমিও তাকে এই করবো, তার দলকে ধ্বংস করবো, এই করবো। উনাকে যে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম, উনি এটা ভুলে গেছেন। তখন উনি ছেলেফেলেদেরকে নিয়ে, ওরা আমার নিয়োগদাতা, সো ওদেরকে উনি ব্যবসা দিচ্ছেন, বাণিজ্য দিচ্ছেন, দল করতে দিচ্ছেন। উনি বৈষম্যের কথা বলে, উনি কোটার বিরুদ্ধে যে আন্দোলন হলো, সেই কোটা আবার সিস্টেম করলেন। কত একটা দেখেন আপনি, মুক্তিযোদ্ধাদের হেয় করলেন, জুতার মালা দিলেন, যেখানে সেখানে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা। এবং মুক্তিযোদ্ধা ভাতা সর্বশেষ আসলো যেটা, মুক্তিযোদ্ধা ভাতাটা সেই পরিমাণ আপনি এদেরও ভাতা দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের ভাতা দিচ্ছেন। জুলাই যোদ্ধা বানাচ্ছেন আপনি কাউন্টার করে, জুলাই আন্দোলনের লোকদেরকে আপনি যোদ্ধা বানাইছেন, যে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, এবং এই তোমরা যা ভাতা পাবা এরও তত ভাতা পাবে। একটু রাজ্জাকে ভাই, এটাকে আসলে এই কথাটা কিন্তু আলোচনা, আসলে কি মুক্তিযোদ্ধাদের, এবং আমি শেষ করে দিচ্ছি, আপনি যদি 1 টাকাও যদি মুক্তিযোদ্ধাদের ভাতা না বাড়ায়, তার মানে হচ্ছে যে আপনি 24 দিয়ে 71-কে ঘায়েল করতে চান। আপনি আপনি আপনার ইয়েদেরকে ভাতা দেন না। আপনার যদি মনে হয় যে 15,000-এ হচ্ছে না, 20,000-এ হচ্ছে না, 50,000 করে দেবো, দেন। আর ওদের মুক্তিযোদ্ধার ভাতা 1 লাখ করেন। আপনার ব্যক্তিগত না করে নাই, আপনি এদের সমান করতে হবে কেন? মুক্তিযোদ্ধার সমান কেন করতে হবে? জুলাই যোদ্ধাদের কি ভাতা কেন সমান করতে হবে? ভাতা দেওয়া উচিত কিনা সেটা সরকার ডিসিশন। সরকারের অনেক টাকা থাকলে দিতে পারে, তো সরকারের উচিত 90-তে আমরা যে আন্দোলন করেছিলাম আমাদেরও ভাতা দেওয়া। 90 এবং 24 হ্যাঁ, একরকম হবে না কেন? আমরা তো 90 আন্দোলন করছি না, আমরা এটা তো অভ্যুত্থান ছিল, একটা সরকারের শাসককে হটাইছি। আপনি তাহলে 24 আর 71 এক, আপনি 24 আর 71-কে কেন মিলান? 24 আর 90-টা এক করবেন। এটা কি কারোর কেউ বলেছে যে অমুকটা অমুক, প্রত্যেকটা সেপারেট পার্ট? সেপারেট পার্ট হলে আপনি কেন এদেরকে ভাতা দিচ্ছেন ওদের সমান? আপনার ভাতা সিস্টেম আসলো কোথা থেকে? আপনার সার্টিফিকেট আসলো কোথা থেকে? এগুলো আসলো কোথা থেকে? আপনি 90 আলাদেরকেও দেন। আপনি যদি এত উদার হয়েছেন, 90 আন্দোলন কি খেলনা ছিল যে স্বৈরশাসককে হটিয়ে, এত বছরের একটা স্বৈরশাসককে হটিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন সূচনা হলো, সামরিক সরকার গেল, এখানে তো সামরিক সরকার ছিল না, সকল একটা গণতান্ত্রিক সরকার ছিল। ওই সামরিক সরকার চাইতে ভয়াবহ নৃশংস ছিল। আপনার দৃষ্টিতে থাকতে পারে, কিন্তু আমরা যখন আন্দোলন করছি আমাদের কাছে তখন এটা দিয়ে অনেক বেশি একটু শুনি ভাই। শোনেন, প্রথম প্রশ্ন, রাষ্ট্র ভাতা দেয় কেন? রাষ্ট্র ভাতা দেয় কেন? এই যে মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্র দিচ্ছে না, জুলাই যোদ্ধাদের ভাতাও তো রাষ্ট্র দিবে। অর্থাৎ রাষ্ট্রের কাছে যখন জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয়, রাষ্ট্র যখন একটা বিশাল কিছু থেকে উদ্ধার পায়, কম্পারিজনটা কেন আসছে আমি বলছি সঙ্গে? এটা হলো সংকীর্ণতা। কারণ আমি বলি কেন সংকীর্ণতা বলি, আপনি 71 সালের যুদ্ধ হয়েছিল কি জন্যে? এই বৈষম্য, আর কিছু না, এই বৈষম্য। সেই বৈষম্যকে কেন্দ্র করে ফাইনালি বিট্রে করা হলো, নির্বাচন করলো, নির্বাচনে ক্ষমতা পাওয়ার কথা আওয়ামী লীগের, তারা পান নাই। সেখান থেকে আন্দোলন শুরু, এবং বৈষম্যের কারণে। এবং তখন কি আন্দোলনটা? তখন কিন্তু এই আওয়ামী লীগের যারা ওই যুদ্ধ ঘোষণা করছে, তারা কিন্তু নিরস্ত্র ছিল। তাদের উপরে পশ্চিমা বাহিনী কিন্তু অস্ত্র চালাইছে, নিরস্ত্র মানুষের উপরে অস্ত্র। ভাগ না হওয়া পর্যন্ত, স্বাধীন না হওয়া পর্যন্ত কিন্তু সেম ল্যান্ড, একই ল্যান্ড ছিল, অর্থাৎ একই দেশ পাকিস্তান। একইভাবে যখন জুলাই আন্দোলন চলে, তখনও কিন্তু বৈষম্য আন্দোলন, সেখান থেকে ঘুরতে ঘুরতে এক দফায় আসলো, নিরস্ত্র ছাত্র জনতা সমস্ত মানুষের উপরে প্রশাসনের লোকগুলি চালাইলো, যেভাবে পাকিস্তানিরা চালাইলো। আপনি ওইভাবে তুলনা করলে ওটা ছিল ভূখণ্ড স্বাধীন করা, আর এটা ছিল একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে রিমুভালের জন্য আন্দোলন করা। এখানে তো ভূমিকে ভাগ করার বিষয় না, এটা নিজের দেশের ভিতরে যে অরাজকতাটা, সেটাকে করার জন্য। এবং সেটার জন্য যারা প্রাণ দিছে, 71 সালে যারা প্রাণ দিছে, এটা যেন প্রাণ দিছে, আপনি মূল্যায়ন করতে গেলে কিন্তু আপনাকে মূল্যায়ন করতেই হবে। এখন 71 এমন একটা জায়গা, আনিস ভাই 100 ভাগ বাংলাদেশ বিরোধী যদি হই, আমি যদি 100 ভাগ বাংলাদেশ বিরোধী হই, আমাকে যদি বলা হয় তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, কারো সাধ্য নাই 71-কে বাদ দিবে। 71 বাদ দিলে তো আপনার বাংলাদেশই নাই। সুতরাং এটা হলো মানুষের কথার কথা। 24 দিয়ে 71 ঢাকা যাবে না, 71 দিয়ে আপনার 24 ঢাকা যাবে না। কেন? 24 ধারণ করতেছে এই প্রজন্ম, একেবারে পাক্কা
তরুণ যাদের কাছে এই ঘটনাটা 2 বছর হয়েছে বা 24 আর 26 মাস হয়েছে, আপনি 71-এর ঘটনা এখনো এমন লোকেরা টানতেছে যার জন্ম হয়েছে 71-এর 20 বছর পরেও। আপনি টানতেছেন কিসের উপরে? ডিভিশন ক্রিয়েট করার জন্য। আর এটা হলো তাজা ঘটনা, আপনি ইউ ক্যানট রিমুভ ইট, আপনি এই প্রজন্মের মাইন্ড থেকে এটাকে সরাইতে পারবেন না। বাট যারা 71-এর চেতনায় বিশ্বাসী কইরা দাবি কইরা মুক্তিযুদ্ধ এই 24-এ ইয়ে করতে চায়, তাদের একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হলো এই, মিডিয়ার আধিপত্য বলেন, লেখনীর আধিপত্য বলেন, সেটা আওয়ামী লীগকে যারা সমর্থন করে তাদের দিকে যত শক্তিশালী আপনার অন্য কোনো দিকে নাই। সুতরাং এখন যদি এই 24-কে কবর দেওয়ার জন্য 500 বই লেখার লোক আছে বাংলাদেশে, কিন্তু 24-কে জীবিত রাখার জন্য 20টা লোকও এখনো পাওয়া যাচ্ছে না। বাট এটা গাথা আছে এই তরুণ প্রজন্মের কাছে, আজকের এই প্রজন্মের কাছে। আপনি ইচ্ছা করলেই জুলাই বাদ দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের যে ইতিহাস, আপনি যদি এই যে উন্নয়নের কথাগুলো বললাম, আপনি কেউ বলে 1400, কেউ বলে 800, কেউ বলে 500 লোকের প্রাণহানি। আপনি যদি রাষ্ট্রকে ভালোবাসেন, রাষ্ট্রের জনগণকে ভালোবাসেন, এই সমস্ত উন্নয়নের চেয়ে জীবনগুলোর দাম বেশি। এই সমস্ত উন্নয়নগুলো আপনি উন্নয়নের নামে আয়নাঘর বানাইতে পারবেন না, উন্নয়নের নামে আপনি লোক হত্যা করতে পারবেন না, উন্নয়নের নামে বিনা বিচারে হত্যা করতে পারবেন না। এই রাইট আপনাকে কেউ দেয় নাই। একটা লোকও যদি মারতে হয়, ইউ জাস্ট কুইট। যার জন্য পুলিশ বলতেছিল, একটু আগে দেখাইলেন আপনি, এডা মারি এডা মরে অন্যরা সরে না। তার মানে কোথায় গিয়ে দাঁড়াইছিল। এখন সেই চেতনাটাকে আমরা কেন রিমুভ করতে চাচ্ছি? বরং আমরা সেই চেতনায় জাগ্রত হই না কেন? আমাদের চেতনা তো মুক্তিযুদ্ধের সাথে এটা যদি অ্যাড হয়, আমাদের চেতনা তো আরো বেশি শক্তিশালী হওয়ার কথা। সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমরা জুলাইকে আন্ডারমাইন কেন করব? জুলাইতে যারা আন্দোলন করছে তাদেরকে আমরা ছোকরা বলি, কেউ কেউ বলে যে তারা আগে চলতো না সাইকেলে, এখন চলে প্রাডোতে। ইয়েস, আই ডু অ্যাডমিট, কিন্তু শুধু তাদের পার্টটা দেখেন কেন? অন্য ব্যক্তিদের রাজনৈতিক ইতিহাস কি, তারা তাদের যে জীবনযাত্রা, আমরা শুধু ক্যাটাগরিক্যালি এদেরকেই ধরতেছি কেন? এবং 6টা সিট তাদের পাওয়ার কথা না, জুলাই চেতনায় একটা সিটও পাওয়ার কথা না, 6টা সিট তারা পাইছে। বাংলাদেশে 40 বছরের রাজনীতি করে 6টা সিট পায় নাই। জামাতের মতো, জামাতও আজকে যে সিটগুলা পাইছে, তাদের সাথে এই ছেলে পেলেগুলো এনসিপি যোগ দেওয়ায় ওই চেতনার ইনফ্লুয়েন্স ওইখানে গেছে। চেতনার ইনফ্লুয়েন্স, জামাতের এই ভোট নাই। এবং আপনি বাংলাদেশ, যে কথাটা বলতে শেষ করে দিচ্ছি, বাংলাদেশ হলো পাওয়ার পার্টির দেশ, ইভেন পশ্চিমবঙ্গ পাওয়ার পার্টির দেশ। আপনি দেখেন তৃণমূল ক্ষমতাতে চলে গেছে, তৃণমূলের নেত্রী কিন্তু অলরেডি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছে। কারণ আপনাদের রাজনীতি না থাকে, খালি পাওয়ারে যাওয়ার ইয়ে থাকে। যেমন বিএনপি 16 বছর রাজনীতি ছিল না, পাওয়ারে ছিল না, রাজনীতি ছিল না, স্ক্যাটার ছিল, কে কোথায় দেশে বিদেশে ছিল। আপনি যদি রাজনীতি থাকতো, আপনি চলমান থাকতেন। যাদের রাজনীতি আছে তারা ক্ষমতা পায় না। লেফটিস্ট বলেন, যতটুকু রাজনীতি আছে তাদের রাজনীতি কনস্ট্যান্ট, এবং ওই রাজনীতিটুকে তাদেরকে কেয়ার করে বইলে এই বড় বড় পাওয়ার পার্টি তাদেরকে একটু নিয়ে একটু সঙ্গ দেয়, একটু পদ দেয়, ওদের রাজনীতি আছে। তাহলে তাদেরকে জিজ্ঞেস করার কোনো কারণই নাই। এই পাওয়ার পার্টির যেটা হয়, যেমন 111 যখন হইলো, আমরা নিশ্চিত 111-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কেন নিশ্চিত? কারণ ক্ষমতা কাইরে নিলাম আমি বিএনপির কাছ থেকে, তারে নিশ্চয়ই ক্ষমতা দিব না। ভেরি সিম্পল লজিক। আবার এই যে জুলাইয়ের অভ্যুত্থান হইলো, এ চলে যাওয়ার পর ন্যাচারালি ক্ষমতা আসবে বিএনপির কাছে। এই কারণে তাদের ইঞ্জিনিয়ারিংটা হয় কোথায়? শুধু 2/3 মেজরিটির প্রশ্নে, যে 2/3 দিব কি 2/3 দিব না। এই সমস্ত জায়গাগুলো আমাদের লড়াই হয়। এবং এই জন্য আমাদের এই দুইটা পাওয়ার পার্টি, আপনি দেখেন যে এই পাওয়ার পার্টি আজকে পাওয়ার এসে ভুলে গেছে। যে যত কথা আপনি মুখে বলেন না কেন, আপনি জুলাই নিয়ে কোনো কথা নাই, গণভোট অসাংবিধানিক বলতেছেন, নির্বাচন আগে এটা বলেন নাই, এখন জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, কিচ্ছু আসে যায় না ভাই। আপনি এই যে ঘটনা শেখ হাসিনার সময় ঘটছে, 100% প্রশাসন তার পায়ের তলায় ছিল, তাকে চলে যেতে হয়েছে। এবং শেখ হাসিনার যে 50 ভাগের 1 ভাগ ক্ষমতাও এই প্রশাসন নিয়ে বর্তমান সরকার চালাইতে পারবে না। সুতরাং চিন্তা করতে হবে। আরেকটা বিষয় আপনাকে বলি, বাংলাদেশের মিডিয়া, প্রশাসন এবং এই বিজনেস কমিউনিটি, এই 3টা জিনিস হলো ফ্যাক্টর বাংলাদেশের লোককে। যেই মিডিয়া আজকে এই সরকারকে প্রেফার করতেছে, 16 বছর আগের প্রথম আলো খুলে দেখেন, অন্যান্য পত্রিকা খুলে দেখেন কি লিখছিল, 2004-এ কি লিখছিল। অথচ আমরা ভুলে গেছি ক্ষমতায় গিয়া, পাওয়ারে গিয়া, যে এই পত্রিকাগুলো আমাদের সম্পর্কে দীর্ঘ 16 বছর কি লিখছে আর এখন কি লিখতেছে আমি ভুলে যাই কেমনে, আমার এটা মাথায় ধরে না। আমি এইটুকু বুঝি। আমি বলছি আপনার সময় শেষ। আমি বলছি না আপনি প্রতিশোধ নেন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আপনার সময় শেষ। ঘুরে গেলে আপনি খুশি হয়ে যান, আপনার সময় শেষ। এবং পদে গেলে আপনার সময় শেষ। আপনাকে না থামাইলে আপনি 1 ঘন্টা বলতে এবং এটা দেখা গেল যে রাজাকি ভাই যতক্ষণ বক্তৃতা দিলে তুমি একটা কোশ্চেনও দাও। আমি সেটাই বলতেছি। কি শান্তিপূর্ণ কথা বলতে। আমি তো কারণ আছে, ইউ আর অ্যান ইম্পর্টেন্ট ম্যান। না কোনো কারণ, আনিস ভাই আপনাকে বলি, আপনার বার্তা মানুষ শুনি ভাই। আমি আপনাকে বলি একেবারে শেষ, আপনার 5 মিনিট আছে, আপনার 3 মিনিট, পর রাজাকি ভাই আপনি 1 মিনিট অথবা 2 মিনিট বলবেন। এই 3 মিনিটে আমার কাছে কেন আপনাকে ধরি আমি আপনাকে বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে জনপ্রিয় বলেন আর অজনপ্রিয় বলেন, মানে সেটা ফেমাস হোক আর নটোরিয়াস হোক, দুইটাই আপনি। আমি দুইটাই। হ্যাঁ,
হ্যাঁ, আমার দুর্ভাগ্য এটা। একটা গ্রুপের কাছে আপনি খুব ফেমাস, একটা গ্রুপের কাছে আপনি খুব নটোরিয়াস, কারণ অনেকেই বলছে যে পতিত যে আওয়ামী লীগ সরকার তাদের যে ন্যারেটিভ বিল্ড আপে যারা কাজ করছে তাদের মধ্যে অন্যতম আনিস আলমগীর। আমি কিন্তু খুব চাচাশালা কথা বলি আপনার ছোট ভাই। না না, বলেন ভাইয়া, তো এখন প্রশ্নটা হলো আমি এখানে আওয়ামী লীগ আমি বলতেছি কেন, আমি একজন সাংবাদিক হিসেবে আমিও চাই না যে কেউ আমরা কোনো দলের পক্ষে কথা বলি। আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ পতিত হয়ে গেল, পরাজিত হলো, তার পতন হলো, পতন হওয়ার পরই ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। তো এখন পর্যন্ত আপনাদের যে কয়জনকে নিয়ে ক্যাম্পেইন চলছে, বলা হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সমালোচনা করছেন, কোনোভাবে সেটা যদি ফুলফিল হয়ে যায় এরপরে আপনারা গণতন্ত্রকামী বিএনপিকে ধরবেন। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে ইউনূসকে 6 মাস কোনো সমালোচনা করি নাই, সেটার জন্য তো আমার পাপ হয়েছে। আমি তো তার মানে কি, একটা সরকার আসলো তাকে কি আমি সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু করে দেবো? এটা কোনো নর্মসের মধ্যে পড়ে? তো আমি ইউনূসের সমালোচনা সেই জন্য করে নেই, আর সেই কারণে আমাকে আওয়ামী লীগের লোকজন গালাগালি করছে। আর ইউনূসের সমালোচনা যখন করা শুরু করলাম, ইউনূসের সহ্য হয় না, তখন সে জেলে দিল। তো বর্তমান সরকারেরও সমালোচনা করছি না, কারণ তারা মাত্র ক্ষমতায় এসছে। আর ইউনূস যে দুঃশাসন দেখিয়ে গেছে, এটা তো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, তাই না? তা আমি কেন সমালোচনা করবো তার? আমি তো বরং তার ভুল হইলে সেগুলো দেখিয়ে দেবো। এবং ক্ষমতায় আওয়ামী লীগ আসলো আর বিএনপি থাকলো, তাতে আমার কি আসে যায়? ওরা তো কিছু আসে যায় না। আমাদের তথ্যমন্ত্রী বানাবে না, এগুলো যেগুলো আপনি প্রচার করতেছেন আপনারা, যে আনিস আলমগীর আওয়ামী লীগ আসলে তথ্যমন্ত্রী বানাবে, এগুলো হচ্ছে কথার কথা। তখন আমি যে ভাই পাশে তাতে বানাবে, তো আমি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন যেগুলো বলতেছি, ওগুলো তখন সামনে আনবে। এই লোক কিন্তু সেই লোক যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই বলছিল, হাসিনার বিরুদ্ধে এই বলছিল। তো বাংলাদেশকে আমি চিনি। আমি কারো হালুয়া রুটির পূজারি না, আমি হালুয়া রুটি খাইতে চাই না, কিন্তু যা সত্য সেটা বলে যাব। এই সত্য বলতে গিয়ে যারা নিপীড়িত তাদের পক্ষে কথা বেশি যায়। এই মুহূর্তে আওয়ামী লীগ নিপীড়নের শিকার। তো আওয়ামী লীগের পক্ষে বেশি কথা যাবে। আর আওয়ামী লীগ তো প্রতিপক্ষই আছে এখানে, তো জামাত, বিএনপি, এনসিপি আরো যারা যারা বলেন সব তো এক দল হয়ে আছে। ওরা যদি আজকে বলে যে শেখ হাসিনা আসবে, বলতেছে আসবে, এতদিন বলতেছিল যে আসবে না, আসে না কেন, এখন যখন আসবে বলছে তখন আবার হাউকাউ শুরু হচ্ছে। আসবে কোথায়, আসবে কেন? আশ্চর্য ধরনের। এটা কি ভালো না যে সব দল একসাথে, বিরোধী দল, সরকারি দল সবাই মিলে? সেটা তাদের বিষয়। যেহেতু আমি রাজনীতি করি না, আমি যখন রাজনীতিতে জয়েন করব, জেনে করব, যদি ভবিষ্যতে করি কোনো কালে, সারা জীবন তো সাংবাদিক থাকবো কথা না, কিন্তু যখন সাংবাদিকতা করব তখন সাংবাদিকতাই করব। যখন রাজনীতি করব, এই সাংবাদিকতার নাম আর থাকবে না, তখন আমি রাজনীতি করব। তখন আমি আমার মতো করে চিন্তা করব, আমার দল নিয়ে চিন্তা করবো। ক্যাম্পেইনের সময় থাকবে যে ইরাক ফেরত সাংবাদিক থাকতে পারে, অতীত তো একটা যে কোনো জায়গায় থাকবে। আপনি যখন যেখানে যান, আপনি জিটিভি নিউজের হেড, এটা কি থাকবে না? থাকবে তো। তো ভাই যেটা বলছিল যোদ্ধা যে জিনিসটা, এটা বলছে যে আমরা আন্ডারমাইন করছি, এবং আন্ডারমাইন করানোর জন্য সরকারই করাচ্ছে, এগুলা তৈরি করে দিচ্ছে। কারণ আপনি যোদ্ধা নেবেন কেন? আপনি ভাতা নিচ্ছেন কেন? তাহলে আপনি তো বুঝাইতে চাচ্ছেন এরা মুক্তিযোদ্ধা, এরা 24-71 সমকক্ষ। আপনি বুঝাইতে চাচ্ছেন ওর মধ্যে 24 কিন্তু সমকক্ষ না। আবার আপনি কার্যক্রম দিয়ে 24-71 সমকক্ষ বলতেছেন, আপনি স্বাধীনতা 2.0 বলতেছেন, আপনি তো এগুলো সব তৈরি করতেছেন। তাহলে আপনাদের এগুলো থেকে আমরা মুক্ত হতে হবে। এগুলো থেকে মুক্ত হয়ে আমরা সঠিক রাজনীতি করতে হবে, বৈষম্যহীন রাজনীতি যেটা করার কথা বলছি আমরা, সেই জায়গায় আসতে হবে। এবং সেই জায়গায় বর্তমান সরকারও আসতে হবে। বর্তমান সরকার যদি ইউনূসের অপছায়া নিয়ে শাসন করে, আবার ইউনূস যে ভুলগুলো করেছিল সেগুলো যদি এই সরকারও যদি করতে থাকে, উনি দুইজন ব্যক্তির কথা বলছে, ইউনূস তাদেরকে রেখেছিল, তাদেরকে কেন রেখেছিল? আমি মনে করি যে সরকার যদি মনে করে যে তারা আমার দক্ষ কর্মী আছে, দক্ষ লোক আছে, আমি তাদেরকে রাখতেই পারে। সরকার ব্যাখ্যাও দিলে ভালো হইতো, কেন যে কোন গুণে তাদেরকে রেখেছে। বাট যেভাবে সরকার চলতেছে তাতে তো মনে হয় যে একেবারে খারাপ কাজ করছে তা না, রাখছে তারা তো মানে ভালো কাজের জন্য হয়তো রেখেছিল। ধন্যবাদ। একেবারে সময় শেষ, একেবারে 1 মিনিটে যদি কিছু বলতে চাই। আমি সিম্পল বলি, ধারণা ছিল এই যে ইলেকশন হইলেই সবকিছু ঠিক হয়ে যাবে, ইউনূস সাহেব চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সরকারের ভিতরে 3টা ফেজে 3 ধরনের কথা হয়। প্রথম ফেজ, প্রধান ফেজ খলিলকে রাখলো পররাষ্ট্রমন্ত্রী। প্রধান ফেজ বলতে চেয়ারম্যান বলবো, যাকে আপনার বিএনপির চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী, তাকে লাগলো পররাষ্ট্রমন্ত্রী। আবার তার একজন উপদেষ্টা বলতেছে ইউনূস সরকার যে বিষয়ে তদন্ত হওয়া দরকার, তার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে প্রধানমন্ত্রীর আদেশ দেওয়া দরকার এই তদন্তের জন্য। তাহলে একটা সরকারের ভিতরে 3টা ফেজ। তার সরকার প্রধান সমর্থন করতেছেন খলিল মানে টু সাম এক্সটেন্ট ইউনূস। আবার যিনি বলতেছেন ইউনূস মানে আমেরিকা হোক, যিনি বলতেছেন যে ইউনূসের বিষয়ে তদন্ত হওয়া দরকার,
সেজন্য নির্দেশ চায়। তার মানে আপনারা সবকিছু মিলে দুইজনই একদম ফেমাস আলোচক, না, যদি চাই 2 ঘন্টা চালাতে পারবো। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখনো যে ইউনূস সাহেবের একটা প্রভাব আছে, সেটা যারা বিশ্বাস করে সেই বিশ্বাস থেকেই বিরোধিতাটা চলমান। তার ভিতরে- ধন্যবাদ আবু এনা রাজ্জাক।